সুপ্রিয় আইন শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা চুক্তি আইনের ধারাবাহিক আলোচনা করেছিলাম। এর আগে আমরা 5টা লেকচার আলোচনা করেছি। আজকে চুক্তি আইনের উপরে 6ষ্ঠ লেকচার। এখানে আমরা চুক্তি যখন ফ্রি কনসেন্টের মাধ্যমে না হয়, চুক্তি হওয়ার ক্ষেত্রে যখন ফ্রড থাকে, মিসরিপ্রেজেন্টেশন থাকে, আনডিউ ইনফ্লুয়েন্স থাকে, কোয়ারশন থাকে বা মিস্টেক থাকে, এগুলোর মাধ্যমে যখন কোনো একটা পক্ষের সম্মতি আদায় করা হয়, তখন সেই ক্ষেত্রে এই চুক্তির পরিণতি কি হবে সেটা নিয়ে আজকের লেকচারে আমরা আলোচনা করব। আপনারা আলোচনা শেষ পর্যন্ত থাকবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর সদুত্তর দেওয়ার জন্য। আমরা আজকে দেখছি যে একটা চুক্তি বিভিন্নভাবে, আমরা এর আগে দেখেছি কোয়ারশন কি, আমরা দেখেছি আনডিউ ইনফ্লুয়েন্স কি, ফ্রড কি, মিসরিপ্রেজেন্টেশন কি এবং মিস্টেক নিয়ে যদিও আমরা আলাদা করে আলোচনা করিনি, কারণ চুক্তি আইনের 20 থেকে 22 ধারা পর্যন্ত মিস্টেক নিয়ে যে কথাগুলো বলা হয়েছে সেটা বেসিক্যালি মিস্টেকের মাধ্যমে যদি একটা চুক্তি হয় তাহলে সেই ক্ষেত্রে চুক্তির পরিণতি কি হয়। তাহলে আজকে আমরা সামগ্রিকভাবে এই 5টা বিষয়ের মাধ্যমে যদি কখনো চুক্তি হয় তাহলে সেই চুক্তির কনসিকুয়েন্স কি হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে কথা বলব। শুরুতে আসছে এফেক্ট অফ কোয়ারশন। কোয়ারশন নিয়ে সামান্য একটু মনে করিয়ে দেই যাতে করে বুঝতে অসুবিধা না হয়। সেটা হলো যে আমরা দেখেছিলাম যে পেনাল কোডে নিষিদ্ধ কোনো কাজ করার মাধ্যমে বা পেনাল কোডে নিষিদ্ধ কোনো কাজের করার হুমকি দিয়ে যদি সম্মতি আদায় করা হয় বা চুক্তির কোনো একটা পক্ষের সম্পত্তি অন্যায়ভাবে আটকে রেখে বা অন্যায়ভাবে আটকে রাখার হুমকি দিয়ে যদি সম্মতি আদায় করা হয় বা চুক্তির সাথে সম্পর্কিত না, চুক্তির কোনো পক্ষ না এমন কোনো ব্যক্তিরও যদি কোনো সম্পত্তি অন্যায়ভাবে আটকে রেখে বা আটকে রাখার হুমকি দিয়ে সম্মতি আদায় করা হয় তাহলে সেই ক্ষেত্রে সেই সম্মতিটা মনে করা হবে কোয়ারশনের মাধ্যমে আদায় করা হয়েছে। তাহলে ধরে নিলাম কোনো দুইটা পক্ষের মধ্যে সম্মতি আদায় করা হয়েছে সেটা কোয়ারশনের মাধ্যমে। তাহলে কোয়ারশন বা জোর জবরদস্তির মাধ্যমে যখন সম্মতি আদায় করা হলো তাহলে এইরকম চুক্তির ফলাফল কি হবে সেটা সুনির্দিষ্ট করে বলে দেয়া আছে যে এই এগ্রিমেন্টের ক্ষেত্রে দ্য এগ্রিমেন্ট ইজ এ কন্ট্রাক্ট, এটা বলে দেয়া আছে 19 নম্বর ধারায়। সেখানে বলে দেয়া আছে দ্য এগ্রিমেন্ট ইজ এ কন্ট্রাক্ট voidable at the option of the party whose consent is caused by coercion। আবার বলছি, এই চুক্তির ফলাফল হচ্ছে, সিম্পলি আমার মনে রাখতে হবে এটা হচ্ছে voidable, সেটা হচ্ছে voidable contract, সেটা একটা voidable contract, voidable agreement না কিন্তু voidable contract। কারণ voidable agreement হচ্ছে শুরুতেই সেটা void, এটাকে আর কোনোভাবে বাস্তবায়ন করা যায় না। আর voidable contract হচ্ছে কোনো একটা পক্ষ চাইলে সেটা বাস্তবায়ন করতে পারবে কিন্তু অন্য পক্ষ চাইলে বাস্তবায়ন করতে পারবে না। তাহলে জোর এ বি এর উপরে কোয়ারশন করে চুক্তি করলো, তাহলে বি তারপরে যদি মনে করে যে যেটাই হোক যেভাবেই হোক আমি এই চুক্তির বাস্তবায়ন চাই, তাহলে বি চাইলে এটা বাস্তবায়ন করতে পারবে, কিন্তু এ যেহেতু কোয়ারশন করেছে এ এই চুক্তি বাস্তবায়ন করতে পারবে না। এটা হচ্ছে চুক্তির পরিণতি, একটা ভয়েডেবল কন্ট্রাক্ট হবে। এরপরে আমরা দেখব যে ফ্রডের মাধ্যমে এবং মিসরিপ্রেজেন্টেশনের মাধ্যমে যদি চুক্তি হয় তাহলে কি হবে। আমরা দেখেছি ফ্রড এবং মিসরিপ্রেজেন্টেশন অনেকটা কাছাকাছি, কিন্তু পার্থক্য আছে, ডেফিনিট পার্থক্য আছে কিন্তু কাছাকাছি। সেই জন্য দুইটার পরিণতি একই ধারায় একইভাবে বলা হয়েছে, 19 নম্বর ধারাতে সেগুলো আলোচনা করা হয়েছে। ফ্রডের ক্ষেত্রে একটু মনে করিয়ে দিই, ফ্রডের ক্ষেত্রে যে বিষয়টা ছিল, আমি একটা জিনিসকে মিথ্যা বলে জানি সেটাকে সত্য বলে উপস্থাপন করলাম, ফ্রড। আমি একটা জিনিস সম্পর্কে এটার বাস্তব অবস্থা জানি, অ্যাক্টিভলি সেটা গোপন রাখলাম। আমি অথবা অন্য কোনো কাজ যেটাকে আদালত ধরে নেবে যেটা আসলে ফ্রডুলেন্ট, প্রতারণামূলক, অথবা অন্য কোনো আইন স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই কাজটা ফ্রডুলেন্ট বা প্রতারণামূলক। এই যে 4টা ধরনের কাজ, এই যে কোনো একটা কাজ করেছি অন্য কোনো একটা পক্ষকে প্রতারণা করার জন্য বা তার তার অন্য কোনো পক্ষের কোনো এজেন্টকে প্রতারিত করার জন্য বা কোনো ব্যক্তিকে চুক্তিতে নিয়ে আসার জন্য, এগুলো যদি করে থাকি তাহলে ফ্রড হয়, যেটা আমরা সেকশন 17 দেখেছিলাম। একই সাথে মিসরিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে দেখেছি যে আমার ইন্টেনশন ছিল না অন্য পক্ষকে আসলে প্রতারিত করার, কিন্তু কোনো একটা বিষয় সম্পর্কে আমার জানা নাই, তথ্যই নাই, তারপরে সেটা আমি বলে দিলাম যে এটা হচ্ছে এরকম, অথচ বিষয়টা এরকম না, মিথ্যা একটা তথ্য দিলাম যদিও আমি এটা বিশ্বাস করি এটা সত্য, সেই ক্ষেত্রে মিসরিপ্রেজেন্টেশন হয়। এবং আরো দুই একটা ক্ষেত্র যেগুলো আমরা মিসরিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে বলেছিলাম যে আমার একটা কথা বললাম এবং কথা বলার ভিত্তিতে অন্য পক্ষ থেকে আনফেয়ার অ্যাডভান্টেজ নিলাম, এমন একটা ভুল তথ্য দিলাম, ভুল তথ্যের মাধ্যমে অন্য ব্যক্তিকে মিসলিড করলাম,
এটার মাধ্যমে আমি একটা আনফেয়ার অ্যাডভান্টেজ নিলাম, যদিও আমার ইচ্ছা ছিল না তাকে প্রতারিত করার। তাহলে এই সমস্ত ক্ষেত্রগুলিতে মিসরিপ্রেজেন্টেশন হয়। একটু মনে করে নিলাম আমরা ফ্রড এবং মিসরিপ্রেজেন্টেশন। এখন কথা হলো, ফ্রড এবং মিসরিপ্রেজেন্টেশন যখন হয় তার পরিণতি কি হবে। এক নাম্বার হচ্ছে, এখানেও বলা আছে দেখেন, দ্য কন্ট্রাক্ট এগ্রিমেন্ট, দ্য এগ্রিমেন্ট ইজ এ কন্ট্রাক্ট ভয়েডেবল, অর্থাৎ ভয়েডেবল কন্ট্রাক্ট ওইটার মতোই, অর্থাৎ কোয়ার্শনের ক্ষেত্রে যা হতো এখানেও তাই, ভয়েডেবল কন্ট্রাক্ট হবে এট দ্য অপশন অফ দ্য পার্টি হুজ কনসেন্ট ইজ কজড বাই ফ্রড এন্ড মিসরিপ্রেজেন্টেশন। যার উপরে আপনি ফ্রড করেছেন বা মিসরিপ্রেজেন্টেশন করেছেন তার অপশনে এটা ভয়েডেবল, তো সে যদি চায় ভয়েড করতে পারে, এটাকে বাতিল করে দিতে পারে, সে যদি চায় সেটা এনফোর্সও করতে পারে, বাস্তবায়ন করতে পারে। এটা হচ্ছে সাধারণ একটা ইফেক্ট। এর বাইরে আরো কিছু কথা বলা আছে। বলা হচ্ছে যে যদি এমন হয় the party whose consent is caused এই ফ্রডের মাধ্যমে বা মিসরিপ্রেজেন্টেশনের মাধ্যমে যার কনসেন্ট নেওয়া হয়েছে, সে ইনসিস্ট করতে পারে, পিড়াপিড়ি জোর জবরদস্তি করতে পারে, নাছোড়বান্দা হতে পারে যে না 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 আমি আমার চুক্তি তারপরে বাস্তবায়ন করব। তবে এই কথাটা যদিও ভয়েডেবলের মধ্যেই বোঝা যায়, এখানে বাড়তি একটা কথা এখানে যুক্ত করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে তাকে সেই সিচুয়েশনে ফেলে দেওয়া হবে যেন তার কাছে যে রিপ্রেজেন্টেশনটা করা হয়েছিল সেটা সত্য। যেমন ধরেন, উদাহরণ দিয়ে বলি, ধরেন যে একটা শাড়ি, সেটা ওই যে ব্যক্তি বিক্রেতা সে জানতো সেটা মসলিন শাড়ি না, তারপরও আমাকে মিথ্যা কথা বলল, সে মসলিন বলল, বলে আমার কাছে দাম বাড়িয়ে দিল। সেটার দাম ছিল 5,000, আমাকে বলল 15,000। তো 15,000 টাকা বলে যখন আমার কাছে সে বিক্রি করলো, আমি এগ্রিমেন্ট করলাম, এগ্রিমেন্ট করার পরে আমি দেখতে পারলাম সে আমাকে আসলে এখানে ফ্রড করেছে। তখন আমার অপশন, আমি যদি চাই তাহলে এটা আমি বাতিল করে দিতে পারি, আবার আমি যদি চাই বাস্তবায়ন করতে পারি। তবে লাস্ট কথাটা যেটা এখানে হলুদ করে দেয়া আছে, যে বাস্তবায়ন যদি করতে চাই তাহলে আমার কাছে সে যে রিপ্রেজেন্টেশনটা রেখেছিল, অর্থাৎ সে যে বলেছিল এই শাড়িটা মসলিন, আমার ওইটাই মেনে নিতে হবে, ওই অবস্থানে সত্য, অর্থাৎ 15,000 টাকা দিয়ে তখন আমার তা কিনতে হবে। আমাকে যে কথাটা সে বলেছিল সেই কথাটা যদি সত্যি হতো তাহলে আমার যে অবস্থান, অর্থাৎ সে বলেছিল এটা মসলিন, মসলিন শাড়ি হলে এটার দাম যা হতো 15,000 হতো, তাহলে আমি 15,000 ধরে নিয়েই তখন আমাকে চুক্তিটা বাস্তবায়ন করতে হবে। এর বাইরে আরেকটা কথা বলা হয়েছে, এটা হচ্ছে আইনের ক্ষেত্রে বিভিন্ন সময় দেখবেন প্রতিটা জায়গায় প্রত্যেকটা ব্যক্তি আইন তাকে প্রতিকার দিবে, তবে যাকে প্রতিকার দিবে তার ডিউ ডিলিজেন্স তার কাছ থেকে আশা করে যে ওই ব্যক্তি তার অধিকার সম্পর্কে সচেতন থাকবে, তার স্বাভাবিক বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করবে। এটা আইনের বক্তব্য, বিভিন্নভাবে স্পিরিটটা আমরা দেখতে পাই। যেমন এইখানেও দেখেন বলা হচ্ছে যে এরকম কোন একটা ব্যক্তির কনসেন্ট নেওয়া হয়েছে ফ্রডের মাধ্যমে বা মিসরিপ্রেজেন্টেশনের মাধ্যমে। এখন দেখেন, পুরোপুরি ফ্রড বলে নাই, বলেছে যে মিসরিপ্রেজেন্টেশনের মাধ্যমে সম্মতি আদায় করা হয়েছে, অথবা এমন নীরবতা যে নীরবতার অর্থ হচ্ছে ফ্রড। অর্থাৎ আমরা এর আগে দেখেছি দুই ধরনের নীরবতা নীরবতা ফ্রড হয়। একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু স্পিচ, কথা বলার সমান যে নীরবতা, এবং যেখানে ডিউটি টু স্পিক থাকে, কথা বলার দায়িত্ব যেখানে, সেখানে নীরবতা। এই দুই ধরনের নীরবতা হচ্ছে ফ্রড। তাহলে মিসরিপ্রেজেন্টেশন বা এই দুই প্রকারের নীরবতার মাধ্যমে যদি কোনো একজন ব্যক্তির সম্মতি আদায় করা হয়, আদায় করা সত্ত্বেও এই কন্ট্রাক্টটা ভয়েডেবল হবে না যদি পরিস্থিতি এমন হয় যে যার কাছে এই ধরনের মিসরিপ্রেজেন্টেশন বা ফ্রড করা হয়েছে সে তার সাধারণ বুদ্ধি বিবেচনা করে কুড ডিসকভার দ্য ট্রুথ উইথ ডিউ ডিলিজেন্স, তার স্বাভাবিক জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে, বিচক্ষণতা প্রয়োগ করে সে তার সত্যতা যাচাই করতে পারত। সে আমাকে বলে দিল এমন একটা জিনিস বিক্রি করলো যেটার ব্র্যান্ড নেই ওই প্রোডাক্টের মধ্যেই থাকার কথা, আমাকে ডিফারেন্ট একটা ব্র্যান্ড বলে দিল। তাহলে আমি স্বাভাবিকভাবে যেটা জিনিসটা একটু আগে পিছনে ঘোরালে আমি দেখতে পারতাম এটা আসলে ওই ব্র্যান্ডের কিনা। তাহলে আমার স্বাভাবিক বুদ্ধি প্রয়োগ করে যদি সত্য উদ্ঘাটনের বিষয় থাকতো, তারপর আমি করি নাই, আমি ডরম্যান্ট, আমি তো একদম যা বললো বিশ্বাস করে নিয়ে দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আইন আমাকে সহযোগিতা করবে না, সেই ক্ষেত্রে কন্ট্রাক্টটা ভয়েডেবল হবে না। তখন কিন্তু বিক্রেতা যে সেও আমার বিরুদ্ধে এই চুক্তি বাস্তবায়ন করতে পারবে, তখন একটা ভ্যালিড কন্ট্রাক্ট হয়ে যাবে। এরপরে যেটা আমরা দেখছি যে এই যে কজেশন, কার্য-কারণ রিলেশনশিপটা এখানে দেখতে হবে, যে আমার সাথে ফ্রড করা হয়েছিল কথা সত্য, মিসরিপ্রেজেন্টেশন করা হয়েছিল কথা সত্য, কিন্তু আমি যে চুক্তিটা করেছি এটা কি ফ্রড মিসরিপ্রেজেন্টেশন এটার কারণেই আমার সম্মতিটা নিয়েছে, না ভিন্ন কোনো কারণ আছে? যদি ভিন্ন কারণ থাকে তাহলে ফ্রড আর মিসরিপ্রেজেন্টেশনকে দায়ী করে এটাকে ভয়েডেবল করা যাবে না। উদাহরণ দিলে আরো বিষয়টা পরিষ্কার হবে। ধরেন যে কোন একজন ব্যক্তি এক খণ্ড জমি, তার তার 5 কাঠা জমি সে বিক্রি করবে।
সে বলতেছে যে দেখেন এই জমিটার পাশ দিয়ে কিন্তু একটা বড় ভিআইপি রুট যাবে, একটা 100 ফিটের একটা রাস্তা যাবে, 100 ফিটের একটা রাস্তা যাবে, সুতরাং এই জমির দাম কিন্তু অনেক বেড়ে যাবে, সুতরাং আপনি এটাকে এই রকম দামে কিনেন। এখন ধরেন যে এটা একটা ফ্রড, আসলে এই ধরনের রাস্তা যাবে না, সে জানতো আসলে এটা যাবে না, বা সে মনে করেছিল আসলে যাবে, কিন্তু সেটা যাচাই করে দেখে নাই, অর্থাৎ আইদার ফ্রড হলো বা মিসরিপ্রেজেন্টেশন হলো। এখন ওই ব্যক্তির কাছে তো ফ্রড করলো, মিসরিপ্রেজেন্ট করলো, কিন্তু এই লোক দেখা গেল পরবর্তীতে যে সে দেখলো যে আসলে এখানে রাস্তা 100 ফিট যাক বা না যাক, এইটার পাশেই একটা বড় স্কুল হবে, বা বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান হবে, বা বড় একটা হসপিটাল হবে, যেটা তার জন্য খুব লুক্রেটিভ, তার জন্য খুব অ্যাট্রাকটিভ। সে মনে করছে যে আসলে এখানে যদি এই হসপিটালটা হয় বা শিক্ষা প্রতিষ্ঠানটা হয়, তাহলে এই জায়গাটা কেনা আমার জন্য লাভজনক, তাহলে কিনেই ফেলি। তাহলে খেয়াল করেন, তাকে মিথ্যা কথা বলা হয়েছিল বা ভুল কথা, তাকে মিসরিপ্রেজেন্টেশন তাকে করা হয়েছিল, কিন্তু এটার কারণে কিন্তু সে জমিটা কিনছে না, জমিটা কিনছে ভিন্ন কারণে। যদি ভিন্ন কারণে কিনে থাকে তাহলে সেই ক্ষেত্রে তখন পরবর্তীতে চুক্তিটাকে ভয়েডেবল করতে পারবে না। অর্থাৎ এখানে আইন বলছে যে এই ফ্রড বা মিসরিপ্রেজেন্টেশনই কি তার সম্মতি আদায়ের কারণ, নাকি ভিন্ন কোনো কারণে সে সম্মতি দিয়েছে। যদি ভিন্ন কারণে সম্মতি দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ফ্রড মিসরিপ্রেজেন্টেশন হওয়া সত্ত্বেও এই কন্ট্রাক্টটা ভয়েডেবল হবে না, সেটা তখনও একটা ভ্যালিড কন্ট্রাক্ট হবে। এই ছিল মোটামুটি ফ্রড এবং মিসরিপ্রেজেন্টেশনের মধ্যে যে তাদের যে ইফেক্ট আমরা আলোচনা করেছি। এবার আমরা দেখব আনডিউ ইনফ্লুয়েন্স যখন করে। আনডিউ ইনফ্লুয়েন্স একটু মনে করিয়ে দিই, আনডিউ ইনফ্লুয়েন্সের বিষয়টা কি, এটা বলে দেওয়া আছে ইফেক্টটা সেকশন 19A 19-এর ক ধারায় বলা আছে। আনডিউ ইনফ্লুয়েন্স ছিল দুইটা পক্ষের মধ্যে রিলেশনশিপটা এমন যে একজন হাই পজিশনে আর একজন একটু লো পজিশনে। হাই পজিশন ব্যক্তি তার পজিশন ব্যবহার করেছে, ব্যবহার করে ওই ব্যক্তির কাছ থেকে সম্মতি আদায় করেছে, এবং এখানে আমরা কতগুলো ল প্রিজিউম করে নিয়েছে যে হাই পজিশন, লো পজিশন। তার মধ্যে আমরা বলেছিলাম যে এখানে রিয়েল অথরিটি, অ্যাপারেন্ট অথরিটি, যেমন পুলিশ এবং যে আসামি। আমরা বলেছিলাম যে টিচার ভার্সেস স্টুডেন্ট। আমরা ফাইডুশিয়ারি রিলেশনশিপের কথা বলেছিলাম, যে প্যারেন্টস ভার্সেস চিলড্রেন। আমরা বলেছিলাম লয়ার ভার্সেস ক্লায়েন্ট। এই ধরনের যে রিলেশনশিপগুলোর মধ্যে যে চুক্তিগুলো হয় এবং সেখানে যে হাই পজিশনটা ব্যবহার করে অন্য পক্ষের সম্মতি আদায় করার জন্য, ওইটা হচ্ছে আনডিউ ইনফ্লুয়েন্স। তাহলে ওই আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে ধরেন একজন আইনজীবী তার মক্কেলের সাথে একটা চুক্তি করলো, মক্কেলকে ভুলভাল বুঝায় তার প্রভাব এক্সারসাইজ করে সে একটা চুক্তি করে ফেললো, এই চুক্তির ফলাফল কি হবে এটাও বলে দেওয়া আছে সেকশন 19A-তে, যে ভয়েডেবল হবে, যার সম্মতি এইভাবে আদায় করা হয়েছে তার অপশনে ছেড়ে দেওয়া হবে। তোমার অপশন ভাই, তুমি চাইলে সেটা বাস্তবায়ন করতে পারো, তুমি চাইলে সেটাকে ভয়েডও করে দিতে পারো, এই জন্য এটাকে বলা হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট। 2 নাম্বার কনসিকুয়েন্স যেটা হবে, ইফেক্ট যেটা হবে, যদি এখন কোন একটা পক্ষের সম্মতি আদায় করা হলো আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে, তাহলে আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে যদি কোনো সম্মতি আদায় করা হয়, তাহলে সেই ব্যক্তি যার কাছ থেকে যার উপরে আনডিউ ইনফ্লুয়েন্স এক্সারসাইজ করা হয়েছে, সেই ব্যক্তি কোনো বেনিফিট নিল এই চুক্তির অধীনে, তখন এটা পুরোপুরি, কোনো বেনিফিট এখন পর্যন্ত নেয় নাই, যদি না নিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে পুরোপুরি বাতিল করে দিতে পারে। যেমন ধরেন যে আমরা আগের এক্সাম্পলটাতে যদি থাকি, যে ক্লায়েন্ট এবং তার লয়ার, লয়ার এবং ক্লায়েন্টের মধ্যে একটা চুক্তি হয়েছে, সেই চুক্তির অধীনে ধরেন যে ক্লায়েন্ট কিছু টাকা পাবে, ক্লায়েন্ট তার যে জমিটা বিক্রি করবে লয়ারের কাছে। এখন যদি এমন হয় যে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়েছে, অলরেডি কিছু টাকা অ্যাডভান্স করে দিয়েছে, বা তাকে অন্য কোনো ধরনের বেনিফিট চুক্তির অধীনে দিয়েছে, তাহলে একরকম। কিন্তু এখানে বলেছে যে if the dominated party, যার উপরে এরকম আন্ডার ইনফ্লুয়েন্স করা যায়, ওই পার্টিটা has not received any benefit under the agreement, it can be set aside absolutely, কোনো ধরনের কিছুই এখন পর্যন্ত এটা রিসিভ করে নাই, তাহলে অ্যাবসলিউটলি এটা সেট অ্যাসাইড করে দেয়া যায়, অর্থাৎ দুই পক্ষের দিক থেকেই তখন এটা সেট অ্যাসাইড করে দেওয়া থাকবে। আবার যদি এমন হয় যে হ্যাজ রিসিভড এনি বেনিফিট, কোনো বেনিফিট এটার অধীনে নিয়ে দেয়া থাকে, ইট ক্যান বি সেট অ্যাসাইড অন সাচ টার্মস অ্যাজ দ্য কোর্ট থিংস ফিট। দেখেন এটা কিন্তু ভয়ঙ্কর কথা। অর্থাৎ দেখা গেল যে ওই আইনজীবীর কাছ থেকে তার মক্কেল অলরেডি ওখানে 5 লাখ টাকা অ্যাডভান্স নিয়েছে, কারণ আইনজীবী তো মনে করতেছে যে ভালো ভালো কাজটা করে ফেলি, 20 লাখ টাকার সম্পত্তি 10 লাখ টাকায় যদি কিনে ফেলতে পারি, খারাপ কি। তখন সেখানে 5 লাখ টাকা অলরেডি অ্যাডভান্স করেছে,
যখন 5 লাখ টাকা অ্যাডভান্স করেছে তখন তাকে হয়তো অন্য কেউ বুদ্ধি দিয়েছে যে ভাই তুমি 10 লাখ টাকার সম্পত্তি এই 20 লাখ টাকার সম্পত্তি মাত্র 10 লাখ টাকায় তুমি বিক্রি করলা, এই কাজটা ঠিক করলাম, তাহলে এখন কি করব? তুমি এক কাজ করো, এটাকে তুমি বাতিল করো, তোমার তো বাতিল করার অপশন আছে, আইন তো তোমাকে বাতিল করার সুযোগ দিয়েছে, তুমি চুক্তি আইনের 19-এর এ ধারা করে দেখো, তোমাকে সুযোগ দিয়েছে। তখন বলো, "ও আচ্ছা তাই নাকি, তাহলে আমি বাতিল করি।" এই ক্ষেত্রে বাতিল করবে কিভাবে? কারণ আমি তো অলরেডি 5 লাখ টাকা নিয়ে নিয়েছি আমার আইনজীবীর কাছ থেকে। তখন এইটা কোর্টের ডিসক্রিশনে চলে যাবে। দেখেন এখানে লেখা আছে, ইট ক্যান বি সেট অ্যাসাইড অন সাচ টার্মস অ্যাজ দ্য কোর্ট থিংস ফিট। তখন যদি এমন হয় 5 লাখ টাকা নিয়ে অলরেডি সে খায় ফেলছে, বিভিন্ন কিছু হয়েছে, তখন কিন্তু কোর্টের স্বাধীনতা থাকবে যে ভাই 5 লাখ টাকার ফেরত পাবে না, 3 লাখ টাকা ফেরত পাবা, 2 লাখ টাকা ফেরত পাবা, কিন্তু চুক্তি বাতিল হবে, কিছুই পাবা না। অর্থাৎ কোনো ব্যক্তি হাই পজিশনে থাকলে সে তার পজিশন এক্সারসাইজ করে যদি অন্য কারোর সাথে চুক্তিতে আবদ্ধ হয় এবং এই চুক্তির ভিত্তিতে যে লো পজিশনে আছে সে যদি কোনো বেনিফিট অলরেডি নিয়ে ফেলে থাকে, সেই ক্ষেত্রে অ্যাবসলিউটলি এটা স্যাটিসফাইড করবে, মানে পুরো আগের অবস্থায় ফেরত আনবে, নাকি কাউরে কোনো শর্ত দিবে যে তুমি তাহলে এই টাকাটা ফেরত দাও বা তুমি অংশ বিশেষ ফেরত দাও, এটা কোর্টের স্বাধীনতা থাকবে। আর যদি কোনো ধরনের এটার অধীনে সে কোনো বেনিফিট গ্রহণ করে না থাকে, তাহলে অ্যাবসলিউটলি স্যাটিসফাইড হয়ে যাবে, যে যার অবস্থানে ছিল সেই অবস্থানে চলে যাবে। এই ছিল আনডি ইনফ্লুয়েন্সের একটা ইফেক্ট। আমরা মিস্টেকের ইফেক্ট দেখব। মিস্টেকের ইফেক্ট এটা সেকশন 20 থেকে 22 পর্যন্ত আলোচনা করা হয়েছে। ভুল, এখানে দুই ধরনের মিস্টেকের কথা বলা হয়েছে, চার ধরনের ইনফ্যাক্ট। মিস্টেক অফ ফ্যাক্ট, মিস্টেক অফ ল, ভালো করে বুঝতে হবে, কারণ এখানে ইফেক্ট গুলো নিয়ে যখন আলোচনা করা হয়েছে তখন এই প্রতিটা ক্লাসের উপরে আলাদা আলাদা ইফেক্ট বলা হয়েছে। মিস্টেক অফ ফ্যাক্ট হলে একরকম, মিস্টেক অফ ল হলে আরেক রকম। যদি কোনো আইনগত বিষয়ে আইন জানি জানি না, আইনগত বিধান আছে কি নাই বা আইনগত বিধান কি আছে এটা জানি না, না জানার কারণে এখানে চুক্তি করতে গিয়ে একটা ভুল হয়ে গেছে, আমি সম্মতি দিয়ে দিয়েছি ভুলবশত, এটা হচ্ছে মিস্টেক অফ ল। আর ঘটনাটা কি, বাস্তব অবস্থাটা কি, আইন ছাড়া বাকি সমস্ত বিষয় নিয়ে যে ভুল, সেইটাকে ভুলটাকে বলা হচ্ছে মিস্টেক অফ ফ্যাক্ট। আরেকটা বিষয় বলা হচ্ছে যে মিস্টেক কি দুইটা পক্ষই করেছে নাকি চুক্তির একটা পক্ষ করেছে। যদি দুইটা পক্ষই করে তাহলে বায়োলেটারাল মিস্টেক। একটা ভুল দুইটা পক্ষই এই ভুলের উপরে ছিল, তাহলে বায়োলেটারাল মিস্টেক। আর একটা ভুল সেটা একটা পক্ষ শুধু এই ভুল করেছিল, অন্য পক্ষ কিন্তু আবার সঠিক বিষয়টাই বুঝেছে, এই ধরনের ভুলও হতে পারে, তাহলে এটা হচ্ছে ইউনিল্যাটারাল মিস্টেক। এখন এটা হলো জেনারেল কথা, এর বাইরে আমাদের চুক্তি আইনের 20 নম্বর ধারা এই মিস্টেক অফ ফ্যাক্ট এবং মিস্টেক অফ ল নিয়ে আরেকটু কথা বলেছে। 20 নম্বর ধারা মিস্টেক অফ ফ্যাক্ট নিয়ে বলেছে যে কোনো একটা সম্পত্তির, যেটা চুক্তির বিষয়বস্তু, যে সম্পত্তি নিয়ে চুক্তি করছে সেই সম্পত্তির ভ্যালু কত, সেই ভ্যালু নিয়ে যদি মিস্টেক করি, দেখেন সাবজেক্ট ম্যাটার অফ কন্ট্রাক্ট ইজ নট এ মিস্টেক অফ ফ্যাক্ট ফর দিস সেকশন। এটার ভ্যালু নিয়ে অ্যান ইরোনিয়াস অপিনিয়ন অ্যাজ টু দ্য ভ্যালু অফ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য কন্ট্রাক্ট। একটা চুক্তির সাবজেক্ট ম্যাটার, বিষয়বস্তু যেটা নিয়ে চুক্তি করা হচ্ছে, ধরেন 1 কাঠা জমি, সেটার ভ্যালু কত সেটা নিয়ে মিস্টেক করেছি, 20 লাখ নাকি 20 কোটি, সেটা নিয়ে একটা মিস্টেক হয়েছে। এটা সাধারণত এটা কিন্তু মিস্টেক অফ ফ্যাক্ট হতো, যদি এই কথাটা বলা না থাকতো এটাকে মিস্টেক অফ ফ্যাক্ট ধরা হতো। কিন্তু আইন স্পষ্টভাবে বলে দিতেছে যে ভাই এটা মিস্টেক অফ ফ্যাক্ট হলেও এই ধারাতে আইসা এটাকে মিস্টেক অফ ফ্যাক্ট মনে করো না, এটাকে মিস্টেক অফ ফ্যাক্ট ধরা হবে না। এর বাইরে আরেকটা বিষয় বললো যে একটা বিদেশি আইন, এখন বাংলাদেশে বসে আমি ইংল্যান্ডের একটা আইন আমি নাই জানতে পারি, যদি না জানি তাহলে আইন তো আইন না জানা মানে মিস্টেক অফ ল। কিন্তু এটাতে একটা এক্সপ্লেনেশন দিল সেকশন 21, সেটা বললো যে বিদেশি কোনো আইন না জানাকে, বিদেশি কোনো ফরেন কোনো আইন নিয়ে যদি মিস্টেক করি, ভুল করি, তাহলে সেটা যদিও মিস্টেক অফ ল, তখন সেটাকে আবার মিস্টেক অফ ফ্যাক্ট ধরা হবে। আপনাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোনো একটা এমসিকিউ কোয়েশ্চেনে আসতেই পারে, কোন একটা বিদেশি আইন না জানা, বিদেশি আইন সম্পর্কে মিস্টেক, এটা কোন ধরনের মিস্টেক, আইন সম্পর্কে মিস্টেক তো মিস্টেক অফ লই বলার কথা, কিন্তু যেহেতু বিদেশি আইন, বিদেশি আইন নিয়ে মিস্টেক হলে সেটা মিস্টেক অফ ল না হয়ে সেটাকে মিস্টেক অফ ফ্যাক্ট ধরে নেওয়া হবে। অর্থাৎ একটা জিনিস সিম্পলি দেখা যাচ্ছে যে মিস্টেক অফ ফ্যাক্ট, কিন্তু আইন 20 ধারায় বলে দিল এটাকে মিস্টেক অফ ফ্যাক্ট বলা হবে না, মিস্টেক অফ, এটাকে মনে করা মিস্টেক অফ ফ্যাক্ট মনে করা যাবে না। আর একটা জিনিস যেটা ফরেন কোনো ল নিয়ে একটা মিস্টেক করলাম, সেটাকে মিস্টেক অফ ল বলা যেত, কিন্তু যেহেতু সেকশন 21 বলে দিয়েছে, সুতরাং সেটা মিস্টেক অফ ল না হয়ে মিস্টেক অফ ফ্যাক্ট হবে। এখন মিস্টেক হলো বিভিন্ন ধরনের মিস্টেক, কোনটার ক্ষেত্রে কোন পরিণতি। বায়োলেটারাল মিস্টেক অফ ফ্যাক্ট, নাম্বার 1 নাম্বার কথা, মিস্টেক অফ ফ্যাক্ট হবে দুইটা পক্ষেরই সেই সেম মিস্টেক হতে হবে। যদি এই ধরনের মিস্টেক হয় তাহলে এগ্রিমেন্ট বিকামস ভয়েড, আবার বলছি এগ্রিমেন্ট বিকামস ভয়েড, একদম বাতিল বলে গণ্য হবে।
এই একমাত্র যতগুলো মিস্টেক আছে, মিস্টেক অফ ফ্যাক্ট এবং এটা বায়োলেটারাল, এই দুইটা শর্ত যদি পূরণ করে তাহলে এগ্রিমেন্টটা ভয়েড। বাকি যতগুলো দেখবেন প্রত্যেকটার ক্ষেত্রে ভয়েডেবল। যেমন ধরেন ইউনিলেটারাল মিস্টেক অফ ফ্যাক্ট, একটা মিস্টেক অফ ফ্যাক্ট নিয়ে, একটা ফ্যাক্ট নিয়ে মিস্টেক হয়েছে কিন্তু এক পক্ষের, ইউনিলেটারাল এক পক্ষের ভুল হয়েছে, তাহলে কন্ট্রাক্ট ডাজন্ট বিকাম ভয়েডেবল, তখন সেটা ভয়েডেবল হয় না, এটা ভ্যালিড থাকে। তখন এক পক্ষের মিস্টেক হওয়া আর মিস্টেক না হওয়া মানে একই কথা। আবার দেখেন দুই পক্ষেরই বাইলেটারাল হোক বা ইউনিলেটারাল হোক, মিস্টেক অফ ল ইজ নো এক্সকিউজ। যদি আইন নিয়ে কোনো ভুল হয় সেটা দুই পক্ষেরই হোক বা এক পক্ষেরই হোক, does not become voidable, the contract does not become voidable by mistake of law, be it bilateral or unilateral, no matter। তাহলে আমরা দেখলাম bilateral এবং unilateral mistake of law, এবং ফাইনালি unilateral mistake of fact। একটা ফ্যাক্ট নিয়ে মিস্টেক হয়েছে কিন্তু এক পক্ষীয় হলেও একই কথা, কন্ট্রাক্ট ডাজন্ট বিকাম ভয়েডেবল। তাহলে আরো সহজ করে মনে রাখবেন, এক পক্ষীয় কোনো মিস্টেক হওয়া না হওয়া একই কথা, অর্থাৎ মিস্টেক না হওয়া মানে কনসেন্ট ফ্রি, মানে কন্ট্রাক্ট ভয়েডেবল হবে না। আবার মিস্টেক অফ ল, সেটা এক পক্ষের হোক বা দুই পক্ষের হোক, সেটাকেও আইন বিবেচনায় নিচ্ছে না, অর্থাৎ মিস্টেক অফ ল সেটা কোনো এক্সকিউজ না, সেটার ক্ষেত্রেও কন্ট্রাক্ট ভয়েডেবল হবে না। আবার মিস্টেক অফ ফ্যাক্ট হয়েছে, এই ক্ষেত্রে আমার একটু চিন্তা করার সুযোগ আছে, মিস্টেক অফ হয়েছে তাহলে কি ভয়েড হবে নাকি হবে না, এক পক্ষ ভয়েড হবে না, দুই পক্ষেরই হয়েছে, মিস্টেক অফ ফ্যাক্ট নিয়ে হয়েছে, সুতরাং দ্য এগ্রিমেন্ট বিকামস ভয়েড, পুরোপুরি এগ্রিমেন্টটা ভয়েড হবে। দেখেন আমরা এই পাঁচটা জায়গায় পাঁচটা বিষয় আলোচনা করেছি যে যে সমস্ত কারণে মূলত ভয়েড হয়। আপনারা খাতায় এগুলো লিখবেন যে কোয়ারশন হলে আসলে পরিণতিগুলো কি হয়, কারণ আমরা দেখেছি কোয়ারশন হলে যে পরিণতি হয় মনে রাখবেন। একই সাথে ফ্রড হলে কি হয়, ফ্রডের ক্ষেত্রে একাধিক কথা, ফ্রড এবং মিসরিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে একাধিক কথা বলা আছে, কারণ কখনো কখনো সেটা ভয়েডেবল হয়, আবার কখনো কখনো ভয়েডেবল হয় না, ভ্যালিড হয়ে যায় কোনো কোনো সিচুয়েশন গুলোতে। আবার আমরা দেখেছি যে আমরা আনডিউ ইনফ্লুয়েন্সের কথা দেখেছি, সেখানে আমরা দেখেছি অ্যাবসলিউটলি কখনো সেটাকে অ্যাভয়েড করা যায়, আবার কখনো দেখেছি যে কোর্টের সেখানে স্বাধীনতা থাকে, কোর্ট যে কোনো শর্তে সেটা করতে পারে। আর যখন মিস্টেকের গ্রাউন্ডে আমরা চুক্তিটাকে বাতিল করতে চাই, তখন আমাদের সেটা দেখতে হচ্ছে যে কোন ধরনের মিস্টেক, ফ্যাক্ট নাকি ল, ইউনিলেটারাল নাকি বাইলেটারাল, এই জিনিসগুলো বিবেচনায় নিতে হচ্ছে। এর মাধ্যমে আমি নির্ধারণ করবো একটা চুক্তির মাধ্যমে আসলে এই চুক্তিটা বাস্তবায়নযোগ্য নাকি বাস্তবায়নযোগ্য না। এই ছিল আজকের আমাদের আলোচনার শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা কনসিডারেশন নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।